নমস্কার। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আর দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক তোমরা একটু জানাও। সবকিছু ঠিক আছে কিনা একটু জানাও প্লিজ। আজকে আমরা ৫ নম্বর ক্লাস করব। আমরা জানি যে গতদিন আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছে, অর্থাৎ আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হবে লেকচার ৫-এ। তো আমরা তো সবাই দেখেছি বইতে আমাদের দ্বিতীয় অধ্যায়ের নামটা কি, পৃথিবী অবাক তাকিয়ে রয়। তো পৃথিবী অবাক তাকিয়ে রয় এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, যেহেতু আগের অধ্যায়ে ছিল হচ্ছে জানার মাঝে অজানারে করেছি সন্ধান। এটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গানের একটা লাইন, তাই না? আর এই পৃথিবী অবাক তাকিয়ে রয় এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতার লাইন। ঠিক আছে? তোমরা খেয়াল করলে বুঝতে পারবা যে এই যে শিল্প সংস্কৃতি বইয়ের ৩টা অধ্যায় আছে, ৩টা অধ্যায়ের নামের মধ্যেই ৩টা করে বৈশিষ্ট্য আছে। প্রথমটা তো গেল, দ্বিতীয়টা হচ্ছে এটা সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতার লাইন। আর তৃতীয় অধ্যায় যেটা হবে আমরা পড়ানোর সময় অবশ্যই সেটা খতিয়ে দেখব। তাহলে আমরা দেখে আসি অধ্যায়ের ভিতর কি আছে, আজকে আমরা কি শিখবো। আচ্ছা, আজকের লেকচারে যা যা থাকছে: দেশাত্মবোধক গানের তাৎপর্য, এটাই শিখবো আজকে আমরা। দেশাত্মবোধক গান, দেশাত্মবোধক গান কি বলতো? কে কে জানো? এই যে আমরা এক একটা গানকে এক একটা উপমা দেই, এক একভাবে বিশ্লেষণ করি, এটার কারণ কি? আমরা কিন্তু আহ বেসিক্যালি পুরোটাকে গান বলি, যে একটা গান গাও বা একটা গান। কিন্তু এই যে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন ফাংশন, এই যে বিভিন্ন অকেশন ভিত্তিক যে ফাংশন গুলো হয় বা প্রতিযোগিতাগুলো হয়, ওখানে আমরা নাম দেই না, যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক গান, লোকগীতি বা উচ্চাঙ্গ সঙ্গীত। এটার কারণ কি? এটা কেন উপমা দেওয়া হয়? তো তার মধ্যে একটা উপমাকৃত গান হচ্ছে দেশাত্মবোধক গান। দেশাত্মবোধক গান শুনলেই বোঝা যায় যে এটা অবশ্যই দেশ সম্পর্কিত যে গানগুলো হবে সেগুলোই দেশাত্মবোধক গান, তাই না? তো এখন তোমরা বলতে পারো যে দেশাত্মবোধক গান তো রবি ঠাকুরেরও লেখা হয়, নজরুল, কাজী নজরুল ইসলামের লেখাও হয়। তাহলে সেগুলোকে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি না বলে দেশাত্মবোধক উপমা কেন দেওয়া হয়? এই প্রশ্নটা আমাদের সবার মধ্যেই আসাটা উচিত। এটা দেওয়া হয় কারণ ওই যে থাকে না যে লেডিস ফার্স্ট বা ফার্স্ট প্রায়োরিটি, তোমাকে প্রথমে গুরুত্ব দেওয়া হচ্ছে কোনটা? যেহেতু কবিরা যুগে যুগে বা বিভিন্ন যুদ্ধের সময় বলো, বিভিন্ন ক্রাইসিসের সময় দেশকে উত্থাপন করার জন্য, দেশের ওই সিচুয়েশনকে তুলে ধরার জন্য যে গানগুলো যখনই লিখে গেছেন না কেন, সেই গানগুলোকে দেশাত্মবোধক গানের আওতাতেই ফেলা হয়। তো তখন সেই গানটাকে তখন আর শুধু সেই কবির নামে বলা হয় না, সেই গানটাকে সম্পূর্ণ দেশের আওতায় ফেলানো হয়। যেমন মনে করো, আমরা যদি আমাদের জাতীয় সঙ্গীতের কথা চিন্তা করি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমরা সবাই জানি আমাদের গানের রচয়িতা কে। আমাদের গানের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু আমরা কি কখনোই বলি যে আমার সোনার বাংলা রবীন্দ্রসঙ্গীত? কোনোদিনই ভুল করেও কেউ বলে না কিন্তু। এটা দেশের গান, এটা জাতীয় সঙ্গীত, এটা দেশাত্মবোধক গান, এভাবেই আমাদের কাছে পরিচিত। রবি ঠাকুর কিন্তু 3টা দেশের রবীন্দ্রসঙ্গীতের সুর করেছেন। সেটা কি তোমরা জানো? কোন কোন দেশ বলো তো? কে কে জানো বলো? তোমাদের তো কোনো প্রশ্ন করলে তোমরা না কমেন্ট করো, না উত্তর দাও, কিছুই বলো না, আমি একাই কথা বলি, একাই উত্তর দিই। তো উনি 3টে দেশের জাতীয় সঙ্গীতের সুর করেছেন। 3টা দেশের জাতীয় সঙ্গীত এই জন্য অনেক সুন্দর, মিলও আছে। যেমন বাংলাদেশ, ভারত আর হচ্ছে শ্রীলঙ্কা, এই 3টা দেশের জাতীয় সঙ্গীতের সুরই ওনার করা।
বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমরা সকলেই জানি। আমার সোনার বাংলা, এটা কে না জানে? এটা দেশাত্মবোধক গান, কেন তোমরা বুঝতে পেরেছো? তারপরে আরো কি আছে? দেখো, বাংলার বীর জনতা যুগে যুগে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে জয়ী হয়েছে। বাংলার বীর জনতা যুগে যুগে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে জয়ী হয়েছে। তার মানে যারা বাংলার জন্য প্রাণ দিয়েছে, এই ক্ষেত্রে কিন্তু কেবলই আমাদের মুক্তিযুদ্ধর কথা বলা হচ্ছে না। বাংলা বলতে কিন্তু সবসময় সমগ্র বাংলা বোঝায়। আর সমগ্র বাংলা বলতে ভারতবর্ষ। আর ভারতবর্ষ মানে হচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তিনটা দেশ মিলায়, তাই না? বাংলার বীর জনতা যুগে যুগে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে জয়ী হয়েছে। ইতিহাস পূর্বকাল থেকেই এই ভূখণ্ডের মানুষ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার পথে অগ্রগামী হয়েছে। অর্থাৎ ইতিহাস পূর্বকাল থেকেই, ইতিহাস পূর্বকাল থেকে মানে হচ্ছে ইতিহাসের আগে থেকেও এরকম কিন্তু হয় যে হয়তো আরো অনেক ঘটনা ঘটেছে যেটা আমরা জানি না, যেটা আমাদের পাঠ্যতে উল্লেখ নেই। এটা কি হতে পারে না? সবকিছু কি A to Z ইতিহাসে লেখা থাকে, বা উম তোমার বইতে লেখা থাকে? কেন থাকে না বলো তো? এর কারণ হচ্ছে সকল ইতিহাস খুঁজে পাওয়া যায় না। ইতিহাস কি বলো তো? ইতিহাস মানে হচ্ছে যেটা কোনো এক কালে ঘটেছে, সেইটাকে উপস্থাপন করার জন্য যে বই বা পুস্তকে লেখা হয়, সেটা মানুষ জানতে পারে অনেক বছর পরে। সেটা পড়ে মানুষ সেটাকে টেনে নিয়ে যায়, সেটা ধরে রাখে, নিজের মধ্যে ধারণ করে। ঐতিহাসিক যে বিষয়গুলো ঘটে, সেটা যখন লেখনী পর্যায়ে চলে আসে, তখন সেটা ইতিহাস হয়। এরকম হয়তো আরো কত সহস্র ঘটনা আছে যেগুলো আমরা জানি না, কারণ সেগুলো কোনো কবি বা কোনো লেখক লিখে যাননি। হয়তো তখন তারা লিখার মতো পরিস্থিতিতে ছিলেন না, বা যাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটেছে তারা কেউ জীবিত ছিলেন না। তাদের কোনো সাক্ষী নেই। এই কারণে এই লেখাগুলো লেখাই হয়নি। তাই আমরা জানতেও পারিনি। তাই সেগুলো ইতিহাসে পরিণতও হয়নি। তাই না? কেউ যদি কোনো কিছুর সাক্ষী না থাকে, যেমন কোনো সহজ কথায় আমরা যদি বলি যে একটা মার্ডার হয়েছে, সেই মার্ডারের কোনো সাক্ষী নেই। সেই মার্ডারার কিন্তু বেখুলুস খালাস পেয়ে যায়। আবার তাকে হয়তো খুঁজেও পাওয়া যায় না। কাউকে সন্দেহ করলে করা হয়, কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়া কিন্তু সে ছাড়া পেয়ে যায়। এর কারণ কি? উপযুক্ত প্রমাণ নেই। তো সেরকমই ইতিহাসেরও তো প্রমাণ দরকার হয়। কেউ না কেউ কোনো না কোনো দিন দেখেছে, বা আ এর আভাস পেয়েছে। তখনই তো সেটা সবার সামনে আসে। তো এই কারণে এই কথাটা বলা হয়েছে যে ইতিহাস পূর্বকাল থেকেই, মানে ইতিহাসের আগে থেকেই এই ভূখণ্ডের মানুষ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার পথে অগ্রগামী হয়েছিল। মানে হচ্ছে ইতিহাস যখন শুরুই হয়নি, যখন ঐতিহাসিক ঘটনা ঘটা মানুষের চোখের সামনে শুরুই হয়নি, তখন থেকেই মানুষের মধ্যে স্বাধীনতার একটা ইয়া ছিল। কি বলে ওইটাকে? আম উৎসাহ ছিল। মানুষ কিন্তু ছোটবেলা থেকেই স্বাধীন চেতা হয়। মানুষের মৌলিক অধিকারের মধ্যে স্বাধীনতা থাকে। কেন থাকে বলো তো? এই যে আমরা মানুষ সামাজিক জীব। আমরা যখন জন্ম নেই, জন্মের পর থেকেই আমরা যেভাবে বড় হই, সবাই কি একই ফ্যামিলিতে বড় হয়? না কিন্তু। দেখো যে বাচ্চাটা হয়তো ছোটবেলা থেকেই তার বাবা-মার সংস্পর্শে বড় হয়নি। হয়তো সে এতিমখানা বা অনাথ আশ্রমে বড় হয়েছে। সে কতটা আলাদাভাবে বড় হয়েছে। আর একটা বাচ্চা বাবা-মা যৌথ পরিবারে জন্মগ্রহণ করেছে। সে সকলের আদর পেয়ে দাদু-দাদি, কাকিমা, কাকি, চাচা-চাচী আরো আদার্স যারা থাকেন, সকলের মধ্যে বড় হয়েছে। ২ জনের মেন্টালিটি কি সেম ভাবে গ্রো করবে? না। কিন্তু তারপরেও ২ জনের মধ্যে বেসিক একটা মিল থাকবে। সেটা হচ্ছে স্বাধীন চেতা। সব শিশু, সব মানুষ, সকল কিছুই স্বাধীন আগে হতে চায়। তো সেরকমই মানুষ বলার ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে যেমন স্বাধীন হতে চায়, নিজেও স্বাধীন হতে চায়। আজকে মনে করো আমাকে আমার বাবা-মা ঘরে দরজা বন্ধ করে রাখে। আমার এই জিনিসটা কয়দিন ভালো লাগবে? হয়তো বাবা-মা আমাকে ভালো, ভালো খাবার দিচ্ছে, সবকিছু দিচ্ছে। আমার ঘরের মধ্যে সব আছে। টিভি, ফ্রিজ, এটা সেটা আমি যা খুশি তাই করতে পারতেছি। কিন্তু জাস্ট একটা ঘরের মধ্যে আমাকে তালাবন্ধ করে রেখেছে। ওই জীবনটা আমার ঠিক কতদিন ভালো লাগবে? তোমরাই বলো। ওই জীবনটা কিন্তু আমার কাছে তখন মনে হবে যে আমি
পরাধীন, আমি বন্দী। এর থেকে একটা পাখি কত বেশি মুক্ত। আমার এত কিছু দরকার নেই। এর থেকে আমি একটু ছাদে গিয়ে আ খোলা বাতাসে নিঃশ্বাস নিতে চাই। এগুলো মনে হবে না? তো এটা তো আমি একটা রুম দিয়ে বোঝাচ্ছি। যখন এটা দেশভিত্তিক হয়, তখন তাহলে সেটা কতটা কষ্টের হয় তোমরা চিন্তা করো। যখন ব্রিটিশরা ভারতবর্ষ দখল করতে আসে, তখন তারা ইংরেজরা বাঙালিদের উপর যেভাবে প্রেশার ক্রিয়েট করে তাদের ধান চাষ করতে না দিয়ে নীল চাষ করিয়েছে। কারণ তারা সাদা, সাদা জামাকাপড় পরতো। সেই সাদা জামাকাপড়ে নীল দিতে হতো। আর বাঙালিরা অবশ্যই অনেক বেশি পরিশ্রমী এবং অনেক বেশি দক্ষ। আ দেন ইংরেজ মিলিটারি আরো আদার্স যাই বলো। এদের থেকে অনেক বেশি ট্যালেন্টেড ছিল। তো তাদের বানানো নীল, তাদের চাষ করা নীল পেয়ে ইংরেজরা অনেক বেশি খুশি হয়। তখন তারা বুঝতে পারে না, এই বাঙালিদের কাজে লাগাতে হবে। তো কাজে কিভাবে লাগানো যায়? ১ তারা আগ্রহে কাজ করবে, আর ২ তাদের অত্যাচার করে জোর করে কাজ করাতে হবে। আগ্রহে কয়টা মানুষ কাজ করতে পারে? যখন আস্তে, আস্তে তারা বুঝতে পেরেছে যে না, এটা আগ্রহের কিছুই নেই। এতে ধান চাষ হচ্ছে না, এতে আমরা না খেয়ে মারা যাচ্ছি, এতে দেশের ক্ষতি হয়ে যাচ্ছে, দেশের ধন-সম্পদ চলে যাচ্ছে, তখন আগ্রহও চলে গেছে মানুষের। তখন তারা এই বাঙালিদের ওপর অত্যাচার শুরু করে। নীল চাষের জন্য তারপর আয়কর বৃদ্ধি হয়ে যায়, আরো অনেক কিছু। এই খাজনা দিতে হবে। তো আগেকার দিনের রাজাদের আমলে ইংরেজরা প্রেশার দিত যে গরিব জনগণরা খাজনা দিতে না পারলে রাজার উপর এসে প্রেশার পড়তো। রাজা কেন একা প্রেশার নেবে? রাজা তখন গরিব জনগণদের উপর প্রেশার দিত। একের পর এক। কিন্তু মূল প্রেশারটা দিচ্ছে কারা? এই যে বিদেশিরা, এই যে ব্রিটিশ। এই যে এইভাবে আস্তে, আস্তে পুরো একটা গ্রাম, গ্রাম থেকে শহর, শহর থেকে জেলা, উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে একটা পুরো দেশ, একটা পুরো দেশ যখন এটার সম্মুখীন হয়, তখন সেটা যুদ্ধের আকারে চলে যায়। তখন সেই পরাধীনতাটাকে আর মেনে নেওয়া যায় না। তখন মানুষ স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ে, ছুটে যায়। তো এখানে সেটাই বলা হচ্ছে যে, ইতিহাস পূর্বকাল থেকে এই ভূখণ্ডের মানুষ, এই ভূখণ্ড বলতে এই বাংলার মানুষ আ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার পথে অগ্রগামী হয়েছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৫২ র ভাষা আন্দোলন, ৬২ র শিক্ষা আন্দোলন, ৬৬ র ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন এবং ৭১ এর মহান মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলন সংগ্রামে এই দেশের মুক্তিকামী মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছেন। যেটা আমি বললাম যে, যখন এই পরাধীনতাটা অনেক বেশি বড় আকার ধারণ করে, পুরো একটা দেশকে নিয়ে গড়ে ওঠে, তখন সেটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তখন আর সেই পরাধীনতা মানুষ মেনে নিতে পারে না। তো সেই সুবাদেই বাংলার যে যুদ্ধ হয়েছিল, যখন, যখন আমরা সকলেই ছোটবেলা থেকে সমাজবিজ্ঞান বইয়ে পড়ে এসেছি, তাই না? বাংলাদেশ বিশ্ব পরিচয় পরিচিতি বইয়ে পড়ে এসেছি যে, ব্রিটিশদের যে যুদ্ধ হয় সেটা হচ্ছে ১৮৫৭ সালে ইংরেজদের সাথে। ওই যে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার কি করুণ মৃত্যু হয় মির্জাফরের বিশ্বাসঘাতকতার মাধ্যমে। লর্ড ক্লাইভ এই ভারতবর্ষের ক্ষমতায় চলে আসে। তারপর থেকে যে একের পর এক আ ঝামেলা হতে থাকে। ব্রিটিশরা যত রকমের দামি জিনিস ছিল, ধনসম্পদ ছিল, গুণ ছিল দেশের, সবকিছু লুটপাট করে নিয়ে যায়। তারপরে ইংরেজদের শাসনামল চলতে থাকে প্রায় ২০০ বছর। এরকম চলতে, চলতে এই ১৭৫৭ সালে সিরাজউদ্দৌলার অ মৃত্যু হয়। সেখান থেকে ১৯৪৭ সাল ১৯৪৭ সালে দেশ ভাগ হয়। তখন ২ টা দেশে ভাগ হয়, পাকিস্তান আর ভারত। মানুষ আর মেনে নিতে পারে না। এই এত যুদ্ধ, এত মানুষ, এত কোটি মানুষের প্রাণের বিনিময়ে ২ টা দেশ এই ভারতবর্ষ আলাদা হয়ে যাইতে বাধ্য হয়। কারোর কি আলাদা হওয়ার ইচ্ছা ছিল? কেউ কি ইচ্ছা করে চায়? এই যে যেমন তোমরা যদি ছোট করে চিন্তা করো, আ মনে করো একটা যৌথ পরিবার। আমাদের এই বর্তমান বাংলাদেশে কয়টা যৌথ পরিবার তোমরা দেখতে পাও? বা তোমরাই কয়টা যৌথ ফ্যামিলির অংশ বলো তো? বেশিরভাগই কিন্তু একক পরিবার, তাই না? মা-বাবা, ভাই-বোন, সর্বোচ্চ দাদা-দাদি থাকে বা থাকে না। এই। কিন্তু আগেকার দিনে এই যে একান্নবর্তী পরিবার, এই নামটা কেন আসে বলো তো? একান্নবর্তী পরিবার বলতে
কথার কথা বোঝানো হয় ৫১ জন মানুষ মিলে একটা পরিবারের। তো ৫১ গুনতে গেলে কতগুলো হিসেব আসে ভাবো তো? তোমরা তোমাদের পুরা এই যে যা মানুষ বলে ১৪ গোষ্ঠী। ১৪ গোষ্ঠীর কয়টা মানুষ সেটা গোনো তো। মনে করো তোমরা কতগুলা কাকা, চাচা, তারপর জ্যাঠা, তারপরে মনে করো এই পাশে ফুফু, খালারা, মামা, মামি, মামাতো ভাই-বোন, খালাতো ভাই-বোন, ফুফাতো ভাই-বোন এরকম হিসাব করো। পুরো বংশ মিলায় তোমরা কতজন হও সেটা হিসাব করো। দেখবা এমনি ৫০ পার হয়ে গেছে। বা যদি ছোট পরিবার হয় তাও ৪০ সব মিলিয়ে। তো এতগুলো মানুষ মনে করো তোমরা একটা বাড়িতে আছো। তাহলে কি সেটা যৌথ পরিবার না? বা মনে করলাম আমি মায়ের সাইড বাদ দিলাম। শুধু বাবার বাড়ি চিন্তা করো। কাকা, জ্যাঠা, তারপর মানে চাচা যে যেভাবে সম্বোধন করো। এই যে পিসিরা বা ফুফুরা সব ভাই-বোন মিলিয়ে কতজন? তাও ২৫-২৬ জন। তো ২৫-২৬ জন একটা বাড়িতে মনে করো তোমরা আছো। এই যে তাদের একটার পর একটা প্রজন্ম, এই যে এতগুলো ভাই-বোন তোমরা একসাথে খেলছো, দুলছো, কত আনন্দ হওয়ার কথা স্বাভাবিকভাবে। কিন্তু এই স্বাভাবিকতাটাকে নষ্ট করে দেয় মানুষের মন, মানুষের সম্পত্তির লোভ, যাই বলো। তারপর তারা আস্তে, আস্তে আলাদা হয়ে যায়। আলাদা, আলাদা গণ্ডি হয়ে যায়, আলাদা, আলাদা পরিবার হয়ে যায়। ৩ থেকে ৪ জনের মধ্যে পরিবার ভাগাভাগি হতে থাকে। তো ছোট করে চিন্তা করলে দেখো পরিবারের মধ্যেই কত ঝামেলা থাকে। একটা ছোট্ট মানে একটা বড় পরিবার কিভাবে ছোট পরিবারে চলে আসে। তো সেখানে সবাই কি চায় পরিবার আলাদা হোক? সেখানে একটা দেশ আলাদা হয়ে যাচ্ছে। একটা দেশ একসাথে ছিল। বাংলার মানুষ একসঙ্গে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাস করত। কি এমন যুদ্ধ লাগলো? কি এমন পরাধীনতা চলে আসলো যে মানুষ এটা করতে বাধ্য হলো? মানুষ আলাদা করে দিয়ে গেল। এই যে ইংরেজরা কিন্তু এইটার ঘাঁটি গেড়ে গেছে। তারা যখন দেখছে যে তারা বাঙালির সাথে আর পারছে না, তখন তারা এই ধর্মের বীজ বা যাই বলো না কেন এইটা মানুষের মধ্যে গেঁথে দিয়ে গেছে। এরা বুঝতে পারছে যে এরা যদি একাট্ট থাকে, এরা যদি একসাথে থাকে, আমরা এদের মোকাবেলা করতে পারব না। আর এই দেশকে আমাদের দেশের থেকে বেশি উঠতে দেওয়া যাবে না। তখন তারা কি করল? তারা এই ২ দেশের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিল। ধর্ম অনুযায়ী দেশটা আলাদা হয়ে গেল। পাকিস্তানের মধ্যে আমরা পড়ে গেলাম পূর্ব পাকিস্তানে। পূর্ব পাকিস্তানে বাঙালি কয়জন? খুবই কম সংখ্যক এবং আ সনাতন ধর্মাবলম্বীও কম সংখ্যক। এদিকে ভারতবর্ষে হিউজ একটা পরিমাণ চলে গেল। এই যে দেশটা আলাদা হয়ে গেল, তখন থেকেই মূলত ঝামেলা শুরু। ঝামেলা শুরুটা মূলত ১৭৫৭ সাল থেকেই শুরু হয়েছে সিরাজউদ্দৌলার মৃত্যুর মাধ্যমে। তারপর থেকেই শুরু হয় হচ্ছে এই যে আমাদের পাকিস্তান ভারতের যুদ্ধ। পাকিস্তান ভারতের পর পাকিস্তানের নিজস্ব যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের যুদ্ধ। তো দেখো এই যে আলাদা হয়ে গেল, এই আলাদা হওয়ার মধ্য দিয়ে কত কিছু এই যে আমরা বলি যে এখান থেকে এখানে ভারত, ভারত তো বিদেশ মনেই হয় না। ভারত তো প্রতিবেশী দেশ। এ কি শুধু বলি? সত্যি তো ভারত একটা প্রতিবেশী দেশ। আগে আমাদের এরকম ছিল উম মা-বাবা বা যাদের দাদু-দাদি এখনো বেঁচে আছেন, তাদের কাছ থেকে শুনলে তোমরা বুঝতে পারবে যে ফরিদপুরের একটা অংশ ছিল ভারতের মধ্যে। তো ফরিদপুর তো এই যে ঘাট পার হলে ফরিদপুর, কত কাছে, তাই না? এর একটা অংশ ছিল ইন্ডিয়ার মধ্যে। আবার হচ্ছে সিলেটে যারা গেছো, সিলেটে তো একদম বর্ডার দেখা যায়। সিলেটের জাফলং এ যারা গেছো, জাফলং থেকে মেঘালয়, আসাম এই সাইডটা পুরোটা দেখা যায় একদম ভিজিবল। কিন্তু জাস্ট রাস্তার এপার ওপার। আমরা রাস্তার ওপাশে যেতে পারবো না। কারণ এটা আলাদা একটা দেশ। তাহলে কতটা অ্যাটাচড ছিলাম আমরা সেটাকে আলাদা করে দেওয়া হয়েছে। এটা কি এতই সহজ? মানুষ তো শুধু যুদ্ধ করে না। এখনকার বাচ্চারা বা এখনকার মানুষ মনে করতেই পারে যে যেমন ছিলাম, দেশ নিয়ে আবার যুদ্ধ করার কি আছে? কিন্তু যুদ্ধ তো এমনি লাগে না। ওই যে বললাম পরিবার তো মানুষ এমনি ভাগ করতে শেখেনি। অনেক ঝামেলা অশান্তির পরে মানুষ বাধ্য হয়ে যেমন নিজেদের বাড়িঘর ভাগাভাগি করে, ঠিক তেমনই এরকমভাবে নিজেদের দেশকে ভাগাভাগি করতে বাঙালিদের ঠিক অতটাই কষ্ট হয়েছিল। তাই না? তো এইসব যুদ্ধে এই যে এতগুলো ঘটনা ঘটেছে, ৭১ এর যুদ্ধ, ৬৬ ৬ দফা আন্দোলন, আ অভ্যুত্থান ৬৯ এর, ৭০ এর নির্বাচন, ৭১ এর মুক্তিযুদ্ধ, সকল সংগ্রামের এই দেশের মুক্তিকামী মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছে। আমাদের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষের প্রাণ দানের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা সকলেই জানি ৩০ লাখ মানে কতগুলো মানুষ স্যাক্রিফাইস করেছে ভাবো।
তার বিনিময়ে আজকে আমরা একটা আলাদা রাষ্ট্র পেয়েছি, বাংলায় কথা বলতে পারছি, নিজেদের মতো ঘুরতে পারছি, তাই না? তো দেখো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে দেশের বীর জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে এই দেশের শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ সকল সৃজনশীল মানুষ। এখন আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে মানুষ যে যুদ্ধ করেছে। এতক্ষণ আমি বলছিলাম যে এই যুদ্ধ যারা করেছে, এতগুলো মানুষ প্রাণ উৎসর্গ করেছে, মুক্তিযোদ্ধা যারা, মানে তারা ফিজিক্যালি যুদ্ধ করেছে। আর এই যে যাদের নাম আমি মাত্র উল্লেখ করলাম বা এখানে এই পাঠ্যতে লেখা আছে, এরাও কিন্তু মুক্তিযোদ্ধা এক একজন। এরা কিভাবে যুদ্ধ করেছে? হ্যাঁ, এরা হয়তো হাতে অস্ত্র তোলেনি। অস্ত্র তোলেনি বলতে এই যে গান, ছুরি, কাঁচি, আমাদের বাঙালিদের তো অনেক কম অস্ত্র-শস্ত্র ছিল। আমরা তো ওই বিদেশি আ অস্ত্রগুলো ইউজ করতে পারিনি। আমাদের দেশে তো ওগুলো ছিল না। আমাদের নিজেদের মধ্যে যে অস্ত্রগুলো ছিল, কামানের গোলা বলো, বারুদ, এই সকল জিনিসপত্র দিয়ে যারা যুদ্ধ করেনি, তাহলে কিসের মাধ্যমে যুদ্ধ করেছে? তাদের নিজস্ব অস্ত্র। নিজস্ব অস্ত্র কি? মনে করো একজন লেখকের নিজস্ব অস্ত্র হচ্ছে কলম। একজন গায়কের অস্ত্র হচ্ছে তার গলার কণ্ঠ, তার গলার সুর। একজন যারা গান লিখে, তার অস্ত্র হচ্ছে সেই ভাষা। সে কোন ভাষায় গান লিখছে, সুরকারের সেই গানটাকে কিভাবে সুর দিচ্ছে। আজকে সব সুর কি এক? গতকালকে আমি সুর নিয়ে পড়িয়েছি যে সপ্তম সপ্ত সুরের মাধ্যমে যে সুর হয়, এই যে তোমার সারেগামা পাধানি, এই ৭ টা স্বর মিলিয়ে যে সুরের সৃষ্টি হয়, এই সুর দিয়েই গান হয়। তো সব সুর কি এক? এক না তো। বিদ্রোহী গান শুনলে মনে হয় না রক্ত গরম হয়ে যাচ্ছে? মনে হয় একটা তেজ পাচ্ছি। আবার মানুষ তো ঘুমানোর সময়ও গান শোনে। অনেকেই গান শুনে, শুনে ঘুমোয়। তো তখন যদি সে বিদ্রোহী সঙ্গীত শোনে, তাহলে কি সে ঘুমোতে পারবে? না। তখন সে সফট মিউজিক শোনে। সফট কত মিউজিক আছে। আবার আমরা এই যে বিভিন্ন ফাংশনে আ প্রোগ্রাম করি, কিভাবে করি? একেকটা ফাংশন, একেকটা অকেশন অনুযায়ী একেক সুরে আমরা গান গাই। তো সুরকারের কাজ ছিল তারা সুন্দর, সুন্দর সুর করে ওই সিচুয়েশন এর সাথে যায়, ওই পরিবেশের সঙ্গে যায়, বা যুদ্ধের যে এত মর্মান্তিক দৃশ্য, এগুলো তুলে ধরার জন্য যে করুণ, করুণ সুর বাঁশির মাধ্যমে বা বিভিন্ন ইন্সট্রুমেন্টের মাধ্যমে এই সুর করে যাওয়া, এটাও তো একটা প্রতিবাদ। এটাও একটা বিশাল ব্যাপার। তারাও কিন্তু মুক্তিযোদ্ধা। তো তারপর সাহিত্যিকদের কাজ ছিল, তারা সাহিত্য লিখে গেছে। এই যে ১ম আমি ইতিহাস নিয়ে এত কথা বললাম, তোমরা চিন্তা করো, ইতিহাস, তখনকার দিনের কবিরা নিজেদের প্রাণের কথা চিন্তা না করে, তখনকার দিনে কিন্তু তোমরা অনেকেই হয়তো জানো, পত্রিকা বেরোতে দিত না। কারণ পত্রিকায় দেশের খবর বের হয়। এই যে আমরা এখনো প্রত্যেকদিন সকালবেলা উঠে আমাদের বাবারা পত্রিকা পড়ে, বা আমাদেরও যদি পত্রিকার পড়ার অভ্যাস থাকে সেটা খুবই ভালো এবং সেটা করা উচিত। আমরা পত্রিকা পড়লে দেখতে পাই যে এই খুন, এই হামলা, এই দেশ বলতেছি, এই জেলায় এটা ঘটেছে, ওই জেলায় এটা ঘটেছে। ছোট, ছোট ব্যাপারও লেখা থাকে, বড়, বড় ব্যাপারও লেখা থাকে। কিন্তু সব কি লেখা থাকে? না। সব ঘটনা কি লেখা থাকে? আজকে তোমার উম মনে করো পাশের বাড়িতে একটা মেয়ে সুইসাইড করেছে। সেই কথাটা পত্রিকায় লেখা থাকবে। কারণ সুইসাইডাল ইস্যু, পুলিশ-টুলিশ আসে, জানাজানি হয়। কিন্তু সাপোজ একটা মানুষ মারা গেছে। সেই মারা যাওয়ার খবর কি পত্রিকায় লেখা হয়? যে আজ এই ব্যক্তি, যারা বিখ্যাত ব্যক্তি বা পরিচিত ব্যক্তি, তাদেরটা কেন ছাপানো হয়? তাদের পরিবার থেকে বলা হয় যে উনি আজকে মারা গেছেন। যেহেতু তারা পরিচিত ফেস, তখন সেটা পেপারে ওঠে। কিন্তু সাধারণ জনগণ আমরা, তাদের প্রতিদিনই তো কত লাখ, লাখ মানুষ মারা যাচ্ছে। তাদের সকলের কথা কি পত্রিকায় ওঠে? না। তো সেরকমই এরকম কত ঘটনা কিন্তু পত্রিকায় ওঠেনি। যখন মুক্তিযুদ্ধ চলে সেই টাইমে যেহেতু সকল দায়িত্ব ছিল পশ্চিম পাকিস্তানের কর্মকর্তাদের হাতে, মানে পাকিস্তানিদের হাতে, তো তারা এই যে অত্যাচার হচ্ছে বাঙালিদের ওপর, এই যে ভেতরে, ভেতরে কত মানুষের প্রাণ চলে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, উচ্চপদস্থ চাকরি আমাদের দেওয়া হতো না। কোনো আ ভালো আ পদে আমাদের
নিয়োগ দেওয়া হতো না। সকল কিছুতে ডাউন, ডাউন, ডাউন। এই বিষয়গুলোও কিন্তু কখনো পত্রিকায় উঠতে দেয়নি। পত্রিকা তো ছাপানোই হতো না। কোনো কথাই লেখা থাকতো না ওখানে। কারণ কি? এরা এটাকে চেপে যেতে চেয়েছে। এটা চেয়েছে এটা যাতে ফ্লাশ না হয়। তাহলে সেই সিচুয়েশন এ দাঁড়িয়ে যে সকল কবি, যে সকল সাহিত্যিক, লেখক এই এত কিছু লিখে গেছেন, তারা অবশ্যই প্রাণ বাজি রেখে লিখেছেন। এরকম কত মানুষের, কত বুদ্ধিজীবীদের প্রাণ গেছে আমরা সকলেই জানি যে ১৪ই ডিসেম্বর আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস বলা হয়। কেন বলা হয়? এই দিন, এই যে ১৪ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবী দিবস বলা হয়। ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস বলা হয়। জাস্ট ১ দিনের তফাৎ। একদিনের একদিন আগে কি তারা অনেক বেশি শক্তিশালী ছিল? না কিন্তু। যখন পাকিস্তানিরা বুঝতে পারে যে না এদের সাথে আর পারা সম্ভব না। বাঙালিরা জিতে গেছেই। তখন তারা ঠিক করে যে যেহেতু আমরা দেশকে আলাদা করেই দিব। তাহলে দেশের যে মূল হোতারা, যারা মূল, যারা এত মানে যারা বেঁচে থাকলে দেশটাকে উন্নত করতে পারবে তাদের রাখা যাবে না। তাই তারা আত্মসমর্পণ করার জাস্ট ১ দিন আগে এই যে গণহত্যা একদম নির্বিশেষে যত অধ্যাপক ছিল, কবি ছিল, সাহিত্যিক ছিল সবাইকে একসঙ্গে নির্বিচারে হত্যা করে। সেই কারণে শহীদ বুদ্ধিজীবী দিবস বলা হয়। বুদ্ধিজীবী কি আমাদের সাধারণ মানুষকে বলা হয়? না। তারা অনেক বেশি ট্যালেন্টেড ছিল। তাদের গুণ, তাদের এই যে বলছি তারা অবদান রেখে গেছে। অর্থাৎ তারাও কিন্তু দেশের জন্যই প্রাণ দিল। তাই না? যারা বেঁচে ছিল তারা তো লাকি। তাদের মুখ থেকে আমরা শুনেছি আরো কত ঘটনা। যারা চোখের সামনে মুক্তিযুদ্ধ দেখেছে, তাদের কাছ থেকে আমরা আরো নির্মম অত্যাচারের ঘটনা শুনতে পাই। কিন্তু তোমরা চিন্তা করো তখনকার সেই ব্যক্তিগুলো যদি এগুলো লিখে না রেখে যেত, যদি তারা কোনো গান তৈরি না করত, কোনো চিত্রপট না আঁকতো, কোনো সুর না করতো, কোনো লেখনী না লিখে যেত, আমরা তো এগুলো জানতেই পারতাম না। আমরা শুধু জানতাম হ্যাঁ, যুদ্ধ হইছে। হ্যাঁ, এরকম, এরকম হয়তো হইছিল। তখন যারা আমাদের দাদু-দিদা বা আরো একটু আগের জেনারেশন যারা বেঁচে আছেন বা বেঁচে ছিলেন তাদের কাছ থেকে শুনেছি। শুধু সেই শোনা কথাটা আমরা জানতাম। কিন্তু এই যে পুস্তকে বা এই যে প্রমাণসহ সবকিছু, ইতিহাস নিয়ে যেটা বললাম, সেটা কিন্তু থাকতো না। সেটা না থাকলে আমরা এত কিছু জানতেও পারতাম না। অর্থাৎ তাদেরকে অবশ্যই সেলুট। তারা এগুলো নিজেদের প্রাণ বাজি রেখে লিখে রেখে গেছেন। তাই তারা একেকজন মুক্তিযোদ্ধা। তাই মুক্তিযুদ্ধে তাদের অবদান অস্বীকার করার কোনো অবকাশই নাই আমাদের। তাই এই যে এখানে লিখে গেছে যে, সংগ্রামে এই দেশের মুক্তিকামী মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আ দৃঢ় নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে দেশের বীর জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে এদেশের শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ সকল সৃজনশীল মানুষ। যেহেতু এটা শিল্প সংস্কৃতি বই, তাই এখানে যারা অস্ত্র হাতে মানে বেসিক্যালি অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করে প্রাণ দিয়েছে, তাদের থেকেও তাদের কথা তো আমরা জানি, এতদিন পড়েছি। এখন আমরা এই অধ্যায়ে হাইলাইটেড করা হয়েছে সেই সকল শিল্পী, সাহিত্যিক, লেখকদের যাদের অবদান অনেকেই বুঝতে পারে না। যারা অনেকেই এখনো মনে করে যে, হ্যাঁ, একটা গান গাইছে, একটা কিছু লিখে গেছে, এমন কি হইছে? তারা তো আর নিজে দরজা খুলে বেরিয়ে যুদ্ধ করেনি। কিন্তু তারা যে কত বড় যুদ্ধ করেছে সেটা তো শুধু তারা জানতো। আর যারা এই ইতিহাসটা জানে শুধুমাত্র তারা বুঝতে পারে, তাই না? তো তাদের অবশ্যই আমাদের সম্মান করা উচিত। এই গানগুলো সম্পর্কে জানা উচিত। আর তাদের লিখে যাওয়া যে গান, সুর করে যাওয়া গান, এই গানগুলোকে বলা হয় দেশাত্মবোধক গান। তাই না? সব ক্লিয়ার? আচ্ছা, এইসব সৃষ্টিশীল মানুষ নিজেদের মেধা, মনন সহ সৃজনশীলতা দিয়ে সকল আন্দোলন সংগ্রামের পথকে করেছে গতিশীল। এই সৃষ্টিশীল মানুষ নিজেদের মেধা, মনন সহ আমি ১ম অধ্যায়ে তোমাদের সৃজনশীলতা কি সেটা পড়িয়েছি। মানে শিল্প সংস্কৃতির যে মূল বিষয়, নিজের গুণ, নিজের সৃজন করা, সৃষ্টি করা যে বিষয়গুলো তুলে ধরা, সেটাকেই সৃজনশীলতা বলে। সেইটাকে কাজে লাগিয়ে এই সকল মানুষ যেভাবে আমাদের সাহায্য করেছে, সেটা এখানে বোঝানো হচ্ছে যে এসব সৃষ্টিশীল মানুষ নিজেদের মেধা, মনন সহ সৃজনশীলতা দিয়ে সকল আন্দোলন সংগ্রামের পথকে করেছে গতিশীল। এবার আমরা ভাষা আন্দোলন থেকে
মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে বাংলাদেশের চারু ও কারুশিল্পী, সঙ্গীত শিল্পী, অভিনয় ও নৃত্যশিল্পীর অবদান সম্পর্কে জানব। অর্থাৎ এই মাত্র আমাদের এই যে দ্বিতীয় অধ্যায়ের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হলো, যে দ্বিতীয় অধ্যায়ে পৃথিবী অবাক তাকিয়ে রয়ের মধ্যে আমরা মূলত কি কি জানতে পারবো। আমরা মূলত এই যে নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী, চিত্রশিল্পী, গীতিশিল্পী, এই সকল শিল্পীদের যে অবদান যুদ্ধে, সেগুলো হাইলাইটেড করা হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, তাই না? তো চলো আমরা দেখি ভেতরে আরো কি আছে। আচ্ছা, শুরুতেই আছে কি বলতো লাইনগুলো, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়, দাম দিছি প্রাণ, লক্ষ কোটি জানা আছে জগৎময়। এটা কি বলতো, কিসের লাইন? তোমরা কি জানো? কেউ জেনে থাকলে বলো। কেউ কি জানো এটা কিসের লাইন? এই যে কয়েকটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা লাইন আছে এখানে। কিসের লাইন এটা? এটা হচ্ছে একটা গানের লাইন। এই যে এতক্ষণ ধরে এত কথা বললাম, সুরের কথা বললাম, এইটা একটা গানের লাইন, এবং এটা একটা দেশাত্মবোধক গানের লাইন। এই গানটা আসলে অনেক বড়। এই গানটা সুর করেছেন আব্দুল লতিফ। বুঝতে পেরেছো? তোমরা এই গানটা বইতে দেওয়া আছে। এই গানটা কে কে জানো বা শুনেছো সেটা অন্তত বলো। তোমাদের কিছু জিজ্ঞাসা করলে তোমরা কিছুই লেখো না বা কিছুই বলো না, তাই আমি কনফিউজড হয়ে যাই যে তোমরা আদৌ বুঝতে পারছো কি পারছো না। এই গানটা অনেক সুন্দর। এই গানটা আমরা শুনেছি। আমরা সাধারণত এই গানগুলো, ওই যে এর আগে বললাম যে জাতীয় দিবসের দিন কিন্তু আমরা এই গানগুলো বেশি শুনতে পাই। দেশাত্মবোধক গান নর্মাল ডে থেকে আমরা জাতীয় দিবসে বা এই জাতীয় দিবস উপলক্ষে যে অনুষ্ঠান হয়, অনুষ্ঠিত হয়, সে সকল অনুষ্ঠানে বেশি শুনতে পাই, তাই না? এই গানটা হচ্ছে আহ অনেকেরই শোনা বা শোনার নেই। হুম, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়, আমি দাম দিছি প্রাণ, লক্ষ কোটি জানায় আছে জগৎময়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা। 1757 সনে ভাইবা দেখেন পড়বে মনে। দেখো এই লাইনগুলো কি সুন্দর। লাইনগুলো শুনলে কিন্তু গা কাটা দেয়, যে দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। মানে আমরা বলি না যে হ্যাঁ টাকা দিয়ে কিনছি, কারো দান তো নেইনি, সামান্য কিছু। সেখানে একটা দেশ, একটা ভাষা আমরা নিজেদের প্রাণের বিনিময়ে কিনে নিছি, এইটা বোঝানো হচ্ছে যে দাম দিয়ে কিনেছি বাংলা। কেউ দান করে দিয়ে যায়নি, আমরা নিজেরা অর্জন করছি। দাম দিছি প্রাণ, লক্ষ কোটি জানা আছে জগৎময়। মানে এই যুদ্ধের কথা কে না জানে? 30 লাখ মানুষ এই যুদ্ধের জন্য, এই বাংলা ভাষার জন্য প্রাণ দিছে, এটা সকলেই জানে। এই জগতে সর্ব মানে সকলেই জানে, তাই বলা আছে যে জানা আছে জগৎময়। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। 1757 সনে ভাইবা দেখেন পড়বে মনে। 1757 সাল, মানে আমি যেটা বললাম 1757 সালে সিরাজউদ্দৌলার যে মৃত্যু, বাংলার শেষ নবাব, তারপরের থেকেই তো দেশটা রসাতলে যাওয়া শুরু করছে। ইংরেজরা আসলো, ব্রিটিশ শাসন আমল শুরু হলো, তাই না? ভাইবা দেখেন পড়বে মনে, দাম দিছি পলাশির মাঠে, ইতিহাস তার সাক্ষী রয়। দাম দিছি পলাশির মাঠে, এই যে পলাশির প্রান্তরের যুদ্ধ, মানে সিরাজউদ্দৌলার সাথে লর্ড ক্লাইভের যে যুদ্ধ, সেইটা বোঝানো হয়েছে। সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে। মানে দেখো ইংল্যান্ড, মানে যারা ব্রিটিশ,
তারা কিন্তু যথেষ্ট ধনী দেশ। আমরা যদি চিন্তা করি যে আমরা পড়ালেখা করতে গেলে, মাস্টার্স করতে গেলে বা ডিগ্রি নিতে গেলে আগেই কি বলি? যে আমেরিকা যাবো বা ইংল্যান্ড যাবো বা কানাডা যাবো। তাই না? আমাদের কাছে কিন্তু উদাহরণ সেট করাই থাকে যে আমরা এইখানে যাবো। খুব কম সংখ্যক মানুষ বলে যে আমরা ইন্ডিয়ায় যাবো মাস্টার্স করতে। আর কখনো কি এটা শুনেছো কোনো বিদেশী বলে বাংলাদেশে যাবো মাস্টার্স করতে? কখনো? কোনোদিনও আমি কখনো শুনিনি। কারণ আমরা নিজেদেরকেই অনেক বেশি ছোট মনে করি। অনেক বেশি মনে করি যে না আমরা ছোট, আমরা গরিব, আমরা জানি না, আমরা বেশি একটা শিক্ষিত না। ওই দেশ বেশি বড়লোক, ওই দেশে ফ্যাসিলিটিস বেশি। তাই না? এভাবেই তো গড়ে আসছে। তো চিন্তা করো সেই ক্ষেত্রে ইংল্যান্ডের মতো এত বড় একটা রাষ্ট্র, তারা কত ধনী, তারা কত কিছু। এই লাইনটা কেন বলেছে? সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে। মানে ওই সময় বিশ্ব জানছে যে এই যে বিদেশি যাদের বলা হয় সো কল্ড বিদেশি, সো কল্ড বিদেশ এত ফ্যাসিলিটিস এত তাদের যদি সব থাকে তাহলে তাহলে তারা কেন আসলো আমাদের দেশে? কেন এই বাংলায় আসলো অধিকার এই ঘাঁটি গাড়তে, ঘাঁটি গেড়ে আমাদের বাংলার যা কিছু ছিল সবকিছু নিয়ে গেল। এখন তারা অনেক সমৃদ্ধ। আমাদের দেশ ফাঁকা হয়ে গেছে, হোপড়ার মতো। বাইরে থেকে দেখতে ঠিকঠাক, ভেতরে ফাঁপা। সেদিন জানিল বিশ্ব আমরা কত ধনী রে। মানে আমরা এতই ধনী যে অন্য দেশ থেকে মানুষ এসে আমাদের জিনিস লুট করে নিয়ে গেছে। কখনো শুনেছ বাংলার মানুষ কোনো দেশে গিয়ে কোনো কিছু লুট করে এসেছে বা যুদ্ধ করে এসেছে বা কেড়ে নিয়ে এসেছে? আমাদের দরকার হয়নি। আমরা নিজেদের জিনিস নিয়ে অনেক বেশি সন্তুষ্ট ছিলাম। কিন্তু বিদেশিরা সেটাতে এসে ভাগ বসিয়েছে, আমাদের শূন্য করে দিয়ে চলে গেছে। এই যে আজকের এই অরাজকতা, এত কিছু, পরাধীনতা সবকিছুর মূলে তো সেটাই। তো এই গানটা পুরোটা আছে পাঠ্য বইয়ে। আমি বলছি না যে এই গানটা পুরোটা তোমরা মুখস্থ করবে বা লাইন টু লাইন সুর অনুযায়ী মনে রাখবে, না। এই গানটা সকলে ইউটিউবে সার্চ দিলেই পাবে। গানটা সুর শুনো, শুনলে বুঝতে পারবে গানটা কতটা বেশি টাচি। গায়ের লোম দাঁড়িয়ে যায়, এত সুন্দর গানের সুর আব্দুল লতিফ করে গেছেন। তো গানের লাইনগুলো তোমরা জাস্ট পড়বে। পড়ে আত্মস্থ করার চেষ্টা করবে। মুখস্থ করার দরকার নেই। লাইনগুলো লাইন টু লাইন পড়বে। এই যে যেমন আমি এক লাইন করে বলছি না? বাংলাতেই তো লেখা। তোমরা সবাই বুঝতে পারবে। পুরো গানটা পড়লে তোমরা বুঝতে পারবে যে এই যে আমাদের জার্নিটা ব্রিটিশ শাসনামল থেকে এই ১৯৭১ সালের যুদ্ধ পর্যন্ত এই পুরো জার্নিটা একটা গানের লাইনের মধ্যে আছে। এটা তোমরা অবশ্যই পড়ে নিবে। তারপরে কি আছে আমরা দেখি। তারপরে আছে হচ্ছে আচ্ছা, যেহেতু আজকে আমরা দেশাত্মবোধক গান নিয়ে আলোচনা করছি, অর্থাৎ দেশাত্মবোধক গানই কয়েকটা আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 'মা গো ভাবনা কেন'। এই গান তো আমরা সকলেই শুনেছি। মানে বেশিরভাগই এটা আমাদের আমাদের সময়কার যুদ্ধের গান। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। এই যে লাইনগুলো দেখো, মা গো ভাবনা কেন। মা গো ভাবনা কেন বলতে এখানে কিন্তু জন্মদাত্রী মাকে কেবল বোঝানো হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে দেশ মাতৃকাকে। এই যে দেশ মাতাকে। আমরা তো সকলেই জানি যে আমাদের দেশকে মা বলা হয়। কারণ পুরো একটা দেশের এতগুলো সন্তান, একটা দেশই তো আমাদের ধরে রেখেছে। আমরা সকলে আমাদের দেশমাতার সন্তান। তো সেই দেশমাতার উদ্দেশ্যে লাইনগুলো বলা হয়েছে, "মাগো ভাবনা কেন? আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। তবু শত্রু এলে", এখানে একটু বানানটা ভুল গেছে। তয় র ফেলা হবে। তয় র ফেলা রস্যু হবে। "তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি।" মানে দেশের উদ্দেশ্যে মাকে তার সন্তানরা বলছে যে, "মাগো ভাবনা নেই, ভয় নেই। আমরা তোমার শান্ত ছেলে।
ভদ্র ছেলে হতে পারি, কিন্তু যখন শত্রু আসবে তখন আমরা অবশ্যই অস্ত্র হাতে তাদের বিরুদ্ধে লড়তে জানি। তোমার ভাবনা নেই, তোমার চিন্তা নেই। লাইনগুলোর মধ্যেই বুঝিয়ে দেওয়া হয় যে একটা দেশকে ঠিক কতটা ভালোবাসা যায়, কতটা নিরন্তর ভালোবাসা যায়। যে দেশকে উদ্দেশ্য করে বলছে, আমরা যেমন আম মাকে বলি কোনো ক্ষেত্রে যে, "আরে মা আমরা তো আছি। আরে মা ভয় করো না, আমি তো আছি।" সেই কথাটা জন্মদাত্রী মাকে বলা আর পুরো একটা দেশের দায়িত্ব নিয়ে বলা কিন্তু ইজি না। এটা অনেক কঠিন। তো মুক্তিযোদ্ধাদের এই ইনার মিনিংটা এই গানের মধ্যে প্রকাশ পায়। গানটা শুনলেই বোঝা যায় যে হ্যাঁ, তখনকার দামাল ছেলেরা ঠিক কতটা বীর ছিল। তাই না? তারপরে কি আছে আমরা দেখি। তারপরে আছে এই গানটা আমার পার্সোনালি খুব পছন্দ। আ এই গানটাও আমরা আশা করি অনেকেই শুনেছি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে। কত তরুণ কত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে। এটাও মুক্তিযুদ্ধের গান। আমাদের মুক্তিযুদ্ধের গান নিয়ে মানে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। মুক্তিরও মন্দিরও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। মুক্তির মন্দির সোপানো তলে মানে কি বলতো? মন্দির বলতে একটা স্তম্ভ বোঝানো হচ্ছে এখানে। এখানে কিন্তু এইটা না যে জাস্ট ধর্মীয় আ বিষয়টাকে তোলা হচ্ছে, না। এখানে মুক্তিরও মন্দিরও বলতে বোঝানো হচ্ছে এই যে আমাদের মুক্তি পাওয়াটা। এই মুক্তি পাওয়ার সোপানও তলে মানে মন্দিরের একেকটা স্তম্ভ তোমরা দেখেছো না? কত ভারী, কত বড়। এই সোপান তলে মানে বলা হচ্ছে যে একেকটা মনে করো, ধরো মসজিদ। মসজিদের একেকটা যে গম্বুজ বা খাম্বা, এটা যদি মানুষের গায়ে পড়ে, তাহলে সে সাথে, সাথে পিষে যাবে না? তো এই গানের লাইনের মধ্যে সেটাই বোঝানো হচ্ছে যে মুক্তির যে একেকটা বড়, বড় খাম্বা, এই খাম্বার নিচে কত পিষে কত প্রাণ হলো বলিদান। এই একেকটা সোপান তলে, সোপান তলে মানে হচ্ছে একেকটা ওই খাম্বার যে স্তম্ভটা বোঝানো হচ্ছে। এইটার তলে পিষে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে। কত মানুষের কান্নায় এটা লেখা আছে। এই যে আমরা দাদি নানিদের কাছ থেকে গল্প শুনি, তারা মুক্তিযুদ্ধের গল্প যখন করে, তারা কি খুব আনন্দের সাথে হেসে, হেসে গল্পগুলো করে? না। তারা যখন বলে তাদের চোখের জলে কিন্তু আমরা সেই যুদ্ধটা দেখতে পাই যে হ্যাঁ, কত কষ্ট করে তারা যুদ্ধটা পার করে এসেছে, তাই না? তো এটাই বলছে, লেখা আছে অশ্রু জলে। তারপরে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু মানে বিপ্লবী কাদের বলা হয়? যারা যুদ্ধ করছে, যারা বিপ্লব ঘটাইছে তাদেরই তো বিপ্লবী বলা হয়। তাদের রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। বন্দিশালা, তোমরা জানো মিলিটারিরা ধরে নিয়ে গিয়ে বন্দিশালায় আটক করে রাখতো সবাইকে। তো যারা যুদ্ধ করেছে এরকম অনেক মানুষ আছে যারা ওই মোটা, মোটা শিকল ভেঙে, বন্দিশালা ভেঙে এসে যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, পালিয়ে মুক্তিযুদ্ধ ক্যাম্পে চলে গেছে। ইনফরমেশন আ পাস করেছে যে এখানে এই বন্দিশালা, এখানে এটা হচ্ছে, ওটা হচ্ছে। মুক্তিযোদ্ধাদেরও তো চর ছিল। যেমন মিলিটারিদের চর ছিল হচ্ছে রাজাকাররা। রাজাকাররা বাঙালি হলেও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে শুধুমাত্র অর্থের লোভে। তারা ভেবেছে যে এদের সাথে থাকলে এদের লাভ বেশি। তারা যেমন ইনফরমেশন দিয়ে বলেছে এই কবি এখানে থাকে বা এই ব্যক্তি এখানে থাকে, এই বাঙালির অনেক পাওয়ার বা এই বাঙালিরা মুক্তিযুদ্ধের আয়োজন করছে।
তো সেরকমই মুক্তিযোদ্ধাদেরও চর ছিল, যারা এরকম বন্দিশালায় বন্দি থাকা সত্ত্বেও শিকল ভেঙে কত চড়াই উতরাই পার করে গিয়ে যুদ্ধটা করেছে। তো তাদের কথা বলা হচ্ছে যে, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে? মানে তারা কি আর কখনো ফিরে আসবে? যারা প্রাণ দিয়ে গেছে। এটা একটা আশা। মানুষ বলে না যে সে আবার ফিরবে, ও আবার আসবে। আ গা কবিতা আছে না, "আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে।" কেন বলে? আবার আসিব ফিরে। মানুষ বলে না যে, "না, ও চলে গেল, ও আসলে যায়নি, ও অমর হয়ে আছে।" ফিরে আসার বিষয়টা তো এরকম। তো লাইনটাও সেরকম, "তারা কি ফিরিবে আর সুপ্রভাতে।" কেন সুপ্রভাতে লিখলো বলো তো? প্রভাত লিখলো না। প্রভাত তো রোজই হয়। সুপ্রভাত কি রোজ হয়? এই যে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে সুপ্রভাত কয়দিন হয়েছে? শুধুমাত্র ১৬ই ডিসেম্বর সকালটা ছিল সুপ্রভাত। কারণ ঐদিন আমরা সত্যি, সত্যি মুক্তি পেয়েছি। তার আগের সকালগুলো সকাল ছিল না। তো সেটাই বোঝাচ্ছে যে তারা যদি ফিরে আসতো এরকম কোনো সকালে, যেটা শুভ। কত তরুণ অরুণ গেছে অস্তাচলে। অস্তাচল মানে কি? সূর্য ডোবার যে বিষয়টা। অরুণ মানে হচ্ছে সূর্য। কত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মানে আমাদের বেশিরভাগই তো তরুণ, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। তোমরা জানো এই যে ৫২ ভাষা আন্দোলনে রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার, জাহাঙ্গীর এদের নাম যে উঠে আসে, এরা সকলেই ছিল তরুণ। তারা প্রাণ দিয়েছে, গুলির মুখে দাঁড়িয়েছে ভাষার জন্য, তাই না? তো তারা এই যে অরুণের অস্তাচল মানে সূর্যের যে অস্ত, সূর্য যখন একটা সূর্য দিন শেষে ডোবে, তখন যারা সানসেট দেখেছো তারা জানো আস্তে আস্তে একটা করে সূর্য ডুবে যায়। তারপর পরের দিন সকালবেলা সেই সূর্যটা ওঠে। তো সেটাই বলা হচ্ছে, যেসব তরুণরা এরকম সূর্য ডোবার মতো অস্তাচলে চলে গেছে, তারা কি আর ফিরবে সুপ্রভাতে? পরের দিন সকালের সূর্যের মতো কি তারা ফিরবে শুভ হয়ে? এই লাইন দেখো, তাহলে মাত্র কয়েকটা লাইন কত ইনার মিনিং, কত সুন্দর করে বোঝানো হয়েছে, কত ইমোশনস এখানে, তাই না? তাহলে বোঝো দেশের গান কতটা ইম্পর্টেন্ট। আমাদের দেশের গানের লাইন যে শুধু গাওয়ার জন্য তা তো নয়। গানটা যদি তুমি কবিতা আবৃত্তিও করো তাহলেও বুঝতে পারবে যে হ্যাঁ, এর ইনার মিনিং, এর গভীরতা, এর ব্যাপ্তি কত দূর। এরপর কি আছে? এক সাগর রক্তের বিনিময়ে। এই গান আমরা সকলেই শুনেছি। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। এক সাগর রক্ত। সাগরের কি পার দেখা যায়? সমুদ্রে যারা গেছো, যারা সমুদ্র দেখেছো, সমুদ্র বলতেই তো সাগর সমার্থক শব্দ। আমরা সবাই জানি। একটা সমুদ্রের তল খুঁজে পাওয়া যায় না। একটা সমুদ্রের পার খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ ৩০ লাখ মানুষের রক্ত, এতগুলো মানুষের রক্তের কি তাহলে তল ছিল? তো সেটাই বলতেছে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা যারা এনে দিল, আমরা তোমাদের ভুলবো না। এটা কখনো ভোলা সম্ভব না। দুঃসহ বেদনার কণ্টক পথ বেয়ে শোষণের নাগপাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টক পথ বেয়ে মানে কি? কণ্টক মানে কি বলতো? কাঁটা। কাঁটা বলতে মনে করো একটা রাস্তায় কাঁটা ফোটানো, কাঁটা বেঁধানো আছে পরপর। তোমাকে তার উপর খালি পায়ে হাঁটতে বলা হলো। তুমি কয় সেকেন্ড হাঁটতে পারবে? সর্বোচ্চ মনের জেদ নিয়ে সর্বোচ্চ ২ সেকেন্ড। তারপরে যখন দেখবে তোমার পা কণ্টকৃত হয়ে গেছে, তোমার পা কাঁটায় ভরে গেছে, তুমি আর হাঁটতে পারবে না। তো এটাই বোঝানো হচ্ছে দুঃসহ মানে যে জিনিস সহ্য করা যায় না। সহ্যেরও অতীত দুঃসহ মানে সম্ভবই না। সেইরকম বেদনা, সেইরকম কষ্টের কণ্টক পথ বেয়ে শোষণের নাগপাশ ছিঁড়লে যারা। শোষণের নাগপাশ মানে কি বলতো? নাগপাশ কি? নাগ, নাগ মানে সাপ।
তো একটা সাপ নাগপাশ কথাটা আমরা অনেকেই বলি যে পড়ছো নাগপাশে আর বেরোতে পারবে না। এটা তো একটা বাগধারার মতো, তাই না? নাগপাশ বলতে একটা সাপ তো পেঁচানো পেঁচানো থাকে। তারা ওই যে কথা থাকে না, সাপের লেজে পা দিয়েছো এখন তোমার কি হবে? কেন বলে? সাপটা যদি তোমাকে জড়িয়ে ধরে তার লেজ দিয়ে, যদি সে তোমাকে আবৃত করে ফেলে, তুমি চাইলেও তুমি ওই মুহূর্তে রক্ত জমাট বেঁধে মারা যাবে। তুমি চাইলেও সেই সাপের নাগপাশ থেকে বেরোতে পারবে না। এই জন্য এই নাগপাশ কথাটা এসেছে। শোষণের নাগপাশ মানে এই যে অত্যাচার, শাসন, শোষণ, এই যে এত টর্চার, এই সকল কিছুর নাগপাশ ছিঁড়লে যারা, তারা যদি এই নাগপাশ থেকে বেরোতে না পারতো, তাহলে তো আমরা এই স্বাধীনতা পাইতাম না, তাই না? তো এটাই বলা হচ্ছে যে দুঃসহ বেদনার কণ্টক পথ বেয়ে শোষণের নাগপাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এই যে আমরা 3 থেকে 4টা গান দেখলাম, লাইন টু লাইন বিশ্লেষণ করলাম, তোমাদের অবশ্যই একটা আমি দিব, অ্যাসাইনমেন্ট দেব। সেটা এরকম না যে সেটা করে জমা দিতে হবে, এরকম না, কিন্তু আমি তোমাদের ভালোর জন্য বা তোমাদের জানার জন্য জাস্ট বলবো, তোমরা যতগুলো দেশের গান আছে মুক্তিযুদ্ধ রিলেটেড, অন্য অনেক গান আছে, আমি সবগুলোর কথা বলবো না, কিন্তু আমাদের দেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত যেগুলো গান আছে সেগুলো তোমাদের জানাটা কর্তব্য। সেগুলো তোমরা সার্চ দিয়ে হোক, যেভাবেই হোক, লাইন টু লাইন পড়বে, লিরিক্স সার্চ দিবে। আমি বলছি না যে যারা গান জানো না বা গান পারো না তাদের গান শিখে আসতে হবে, না, কিন্তু পড়তে তো আমরা সবাই পারি, তাই না? আমরা পড়বো, লাইন টু লাইন তোমরা বিশ্লেষণ করবে। আর তখন তোমরা ফিল করতে পারবে, হ্যাঁ, মুক্তিযুদ্ধ কোনো সহজ জিনিস ছিল না। ওই সময় লিখে যাওয়া গান, ওই সময়কার শিল্পীরা, ওই সময়কার সঙ্গীত শিল্পীরাও সহজ কেউ ছিলেন না। ঠিক আছে, তাহলে আমরা দেখে নেব আজকের হোমওয়ার্কটাকে। এটা আমার নিজস্ব অ্যাসাইনমেন্ট। আর হোমওয়ার্ক থাকবে হচ্ছে, দেশাত্মবোধক গান কি? কে কয়টি দেশাত্মবোধক গান জানো লিখো। আচ্ছা, এই যে দেখো, আমি তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিলাম সেটার কাছাকাছি কিন্তু এই হোমওয়ার্কটা। এই হোমওয়ার্কটা হচ্ছে দেশাত্মবোধক গান কি, তোমাদের আমি প্রথমেই বুঝিয়েছি, তাই না? দেশ রিলেটেড যে গানগুলো আরো ডিটেলসে বুঝিয়েছি, ওটা সুন্দর করে লিখবা, সংজ্ঞায়িত করবা। আর কে কয়টি দেশাত্মবোধক গান জানো, জাস্ট গানের লাইনগুলো বা গানের নামগুলো, কবির নাম সহ লিখলেই হবে। এটার জন্য করতে হবে না, কিন্তু যেহেতু তোমরা এটা করবে, এটা করার সময় অবশ্যই লাইনগুলো, লিরিক্স গুলো বের করে সেই অর্থ অনুযায়ী পড়বে, তাহলে বুঝতে পারবে যে দুটো অ্যাসাইনমেন্ট একসাথে হয়ে যাবে, তোমাদের বোঝার সুবিধার্থে সবকিছুরই অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা জানলাম দেশাত্মবোধক গান কি, এক সাগর রক্তের বিনিময়ে, মুক্তির মন্দিরও, মাগো ভাবনা কেন, দাম দিয়ে কিনেছি বাংলা। আচ্ছা, আর এই যে আমাদের সমগ্র মুক্তিযুদ্ধ এবং ইতিহাস পূর্বকাল থেকে মানুষের যে সংগ্রাম, সেই সংগ্রামগুলো, তাই না? তাহলে আজকের ক্লাসে আমরা দেশাত্মবোধক গানের তাৎপর্য সম্পর্কে জানতে পেরেছি। তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে, ঈদের ছুটির পরে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সুন্দর করে ঈদ কাটাও। অগ্রিম ঈদ মোবারক। আজকে ক্লাস এই পর্যন্তই, টাটা।